পাস্ট ফর্মে ব্যবহার করছিলাম গত ক্লাসে, না? ওকে, আজকে নতুন রুল পড়ব। পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলের ব্যবহার করব। খাতা কলম নিয়ে বসতে পারো। পাস্ট পার্টিসিপল কোনগুলি চেনো তো, না? পাস্ট পার্টিসিপল চেনো? পাস্ট পার্টিসিপল হচ্ছে ডি ইডি টি ইএন এন ই যুক্ত ভার্ব, ঠিক না? যেমন গো, গো এর পাস্ট পার্টিসিপল কি? গন। ডিড, ডিড এর পাস্ট পার্টিসিপল ডান। ইলেক্ট, ইলেক্টের পাস্ট পার্টিসিপল ইলেক্টেড। এইভাবে ডি যুক্ত, ইডি যুক্ত, টি যুক্ত, এন যুক্ত যে ভার্বগুলি আছে সাধারণত এগুলোকে বলা হয় পাস্ট পার্টিসিপল। এর বাইরে সাধারণত নাই। তারপরে আমাদেরকে এগুলি মুখস্থ করতে হয়। কিছু আছে রেগুলার, কিছু আছে ইরেগুলার, এগুলো মুখস্থ করতে হবে। এখন এগুলোর ব্যবহার দেখবো আমরা। রুল 1, টু হ্যাভ ভার্ব, এরপর মেন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। টু হ্যাভ, টু হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। উদাহরণ দেখি। হি হ্যাজ কালেক্ট সো মেনি আইটেমস, সে অনেকগুলো আইটেম সংগ্রহ করেছে। এখানে হ্যাজ যেহেতু আছে, হ্যাজ এর পরে যেহেতু মূল ভার্বটা ব্যবহৃত হচ্ছে, এই জন্য মূল ভার্বের কি ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। কালেক্টের পাস্ট পার্টিসিপল কি? কালেক্টেড। কালেক্ট। এই পর্যন্ত বুঝতে সমস্যা আছে কারো? দে হ্যাভ অ্যারেঞ্জ এ পার্টি, তারা একটি পার্টির আয়োজন করেছে। হ্যাভ এর পরে কোন ফর্ম হবে? হ্যাঁ, পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল তাহলে অ্যারেঞ্জ এর পাস্ট পার্টিসিপল কি? অ্যারেঞ্জ। ডি ডি যুক্ত করলে তো হচ্ছে, ই তো আমাদের অলরেডি আছেই। অ্যারেঞ্জড। কে বুঝতে সমস্যা আছে কারো? হ্যাভ ইউ লার্ন দ্য লেসন, তুমি কি পড়াটা শিখেছ? এখানে কি হবে? লার্নের কি ফর্ম হবে? দ্য লার্ন, টি যুক্ত গো। এখন ইডি যুক্ত করলে হবে, আবার টি যুক্ত করলে হবে। লার্নড, লার্নের দুইটা পাস্ট পার্টিসিপল, একটা হচ্ছে লার্নড, একটা হচ্ছে লার্নড। আচ্ছা, রুল পড়ছি তো এই জন্য বুঝে ফেলতেছে এখানে পাস্ট পার্টিসিপল হবে। এখন কেন বসাচ্ছি পাস্ট পার্টিসিপল? কারণ এখানে হ্যাজ আছে, এখানে হ্যাভ আছে, এখানে হ্যাভ আছে, নাকি?
দ্য ম্যান হ্যাড টেল মি বিফোর ইউ টোল্ড, তুমি বলার আগে লোকটি আমাকে বলে দিয়েছিল। এখানে টেল শব্দের ভার্বের কি ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল। টেলের পাস্ট পার্টিসিপল কি? স্যার told টোল্ড। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো। 1 নম্বর রুল হচ্ছে টু হ্যাভ ভার্বের সাথে টু হ্যাভ ভার্বের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখন এখানে তো হ্যাভ এর পরেই আছে, কিন্তু এখানে হ্যাভ এর পরে ইউ আছে, এরপরে মূল ভার্ব আছে, এটা কোনো সমস্যা না। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলেই হলো, এরপরে যে ভার্বটা আসবে এর পরবর্তী ভার্বটা অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে। মাইকগুলো অফ করে দাও। রুল 2, তুমি ভার্ব কোনগুলি? প্যাসিভ ভয়েসে টু বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার আর বি বিং বিন, এগুলো হচ্ছে টু বি ভার্ব, এরপরে পাস্ট পার্টিসিপল হবে। হি ওয়াজ ইলেক্ট চেয়ারম্যান, মানে তিনি চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন নাকি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন? শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান, ওয়াজ হচ্ছে একটা টু বি ভার্ব। টু বি ভার্বের পরে যে ভার্বটা আছে, এই ভার্বের এখানে আমরা লিখছি যে প্যাসিভ ভয়েসে টু বি ভার্বের পর এম ইজ আর, টু বি ভার্বের পর, আচ্ছা এরপর তো পরে লিখে ফেলছে টু বি ভার্ব, এরপরে পাস্ট পার্টিসিপল হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখন এই বাক্যটা কি প্যাসিভ ভয়েস কিনা সেটা একটু অর্থটা বুঝতে হবে, না বুঝলে সমস্যা। শুধু রুল দিয়ে কাজ হবে না, কারণ আমরা জানি এম ইজ আর ওয়াজ এর পরে মূল ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু এখানে আমি বলতেছি কি যে পাস্ট পার্টিসিপল হয়। এটা কেন? এর শর্তটা হচ্ছে এটা প্যাসিভ ভয়েস হতে হবে। এখন প্যাসিভ ভয়েস কিনা এটা কিভাবে বুঝবো সেটা হচ্ছে বিষয়। হি ওয়াজ ইলেক্ট চেয়ারম্যান, এখানে আমরা বসাবো ইডি, পাস্ট পার্টিসিপল বসাবো, কারণ এটা প্যাসিভ ভয়েস। এখন আমি প্যাসিভ ভয়েস চিনলাম কিভাবে? এটা অর্থটা হচ্ছে হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান, তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল। এখন যদি এটাকে অ্যাক্টিভ হয় তাহলে অর্থটা হয় যে তিনি চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। একজন ব্যক্তি তো আর চেয়ারম্যান নির্বাচিত করতে পারেন না, ঠিক না? তিনি নিজে নির্বাচিত হতে পারেন। নির্বাচিত করা অ্যাক্টিভ ভয়েস আর নির্বাচিত হওয়া প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে সবসময় হওয়া শব্দের অর্থ দিবে, হওয়া শব্দটা থাকবে। এই বিষয়টা বুঝছো? প্রশ্ন থাকলে বলো। স্যার চিনবাম কেমনে পেসিভ ভয়েস যে? প্যাসিভ ভয়েসে সাধারণত বাই থাকে, না থাকলে অর্থ থেকেও চিনতে হবে। স্যার এটা একটু কঠিন হয়ে যাবে না? একটু তো কঠিন অবশ্যই হবে। প্যাসিভ ভয়েসে সাধারণত বাই থাকে, বাই উল্লেখ না থাকলে শব্দের বাক্যের অর্থ থেকে বুঝতে হবে।
যেমন এখানে বাই নাই, তারপর আমরা বুঝতে পারতেছি এটা প্যাসিভ, কারণ কারণটা হচ্ছে উনি নির্বাচিত করেন নাই কাউকে, তিনি নিজে নির্বাচিত হয়েছেন। তাহলে প্যাসিভ ভয়েসের অর্থ দেয় হওয়া। যেমন আরেকটা উদাহরণ দেখি, এমন যদি হয়তো হি উইল বি অ্যাপয়েন্ট বাই দেম, হি উইল বি অ্যাপয়েন্ট বাই দেম, এখানে বি আছে, বি হচ্ছে টু বি ভার্ব, এরপরে মূল ভার্ব একটা মূল ভার্ব দেওয়া আছে, এরপরে বাই আছে, বাই থাকলে আমরা বুঝতে পারছি বাক্যটা সাধারণত প্যাসিভ হইতে পারে, প্যাসিভে সাধারণত বাই থাকে। বাই দেম তাদের দ্বারা, অ্যাপয়েন্ট মানে হচ্ছে নিযুক্ত করা বা নিয়োগ দেওয়া, তাহলে হি উইল বি অ্যাপয়েন্ট বাই দেম মানে তাদের দ্বারা তাকে নিয়োগ দেওয়া হবে, তাকে নিযুক্ত করা হবে, সে নিযুক্ত করবে না কাউকে, তাকে নিযুক্ত করা হবে। আর এক্ষেত্রে তো বাই সরাসরি উল্লেখ আছেই, তাহলে বাক্যটা আমরা বুঝতে পারতেছি যে এটা প্যাসিভ ভয়েস। আর এখানে যেহেতু বি আছে, বির পরে ইডি যুক্ত করে দিলাম, হয়ে গেল। এখন বাই না থাকলে বুঝতে হবে, বাক্যের অর্থটা বুঝতে হবে যে এটা অ্যাক্টিভ না প্যাসিভ। এখন ক্লিয়ার হয়েছে? Our school campus will be decorated by us, মানে আমাদের স্কুলের ক্যাম্পাসটি আমাদের দ্বারা সজ্জিত হবে, আমরা স্কুলের ক্যাম্পাসটি সাজাবো, এটা না বলে আমি বলছি কি আমাদের স্কুলের ক্যাম্পাসটি আমাদের দ্বারা সাজানো হবে, সজ্জিত হবে। তাহলে সাজানো হবে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, আর আমরা সাজাবো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। স্যার ডেকোরেটেড। আর এখানে তো বাই অলরেডি উল্লেখ আছেই, বাই থাকলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, আগে বি আছে যেহেতু। আর এমনিতেও প্যাসিভ ভয়েসে সবসময় পাস্ট পার্টিসিপল হবে। কারো কোনো প্রশ্ন আছে? এই বাক্যটার অর্থ বুঝো। ওয়ান্স দ্য উইমেন ওয়ার কনফাইন, কনফাইন মানে হচ্ছে বন্দি করে রাখা, আবদ্ধ করে রাখা, বেষ্টন করে রাখা। একদা মহিলাদেরকে বেষ্টন করে রাখা হতো উইথিন দ্য ফোর ওয়ালস অফ দেয়ার প্যারেন্টস এন্ড অর হাজবেন্ডস, তাদের বাবা মা অথবা স্বামীর বাড়ির চার দেয়ালের মধ্যে। ফোর ওয়ালস অফ দ্য হাউস, অথবা হাউস দরকার নেই, ফোর ওয়ালস অফ দেয়ার প্যারেন্টস অর হাজবেন্ডস, পিতামাতা অথবা স্বামীর বাড়ির চার দেয়ালের মধ্যে তাদেরকে আবদ্ধ করে রাখা হতো। এখন তারা নিজের আবদ্ধ করে রাখতো নাকি তাদেরকে আবদ্ধ করে রাখা হতো? এটা অ্যাক্টিভ না প্যাসিভ? স্যার বুঝলাম না বলুন। এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? স্যার প্যাসিভ। কিভাবে বুঝছো? বাই তো নাই। স্যার এরা স্যার তাদেরকে স্যার আবদ্ধ করে রাখা হতো, তারা নিজেরা করতো না স্যার। গুড। সাবজেক্ট যদি কাজটা করে তখন এটা হবে অ্যাক্টিভ ভয়েস, কিন্তু সাবজেক্টকে যখন কোনো কিছু করা হয়, কোনো কাজ করা হয়, তখন এটাকে বলা হয় অবজেক্ট, সরি প্যাসিভ ভয়েস। যেমন এখানে মহিলারা কাউকে আবদ্ধ করে রাখতো না, মহিলাদেরকে আবদ্ধ করে রাখা হতো। তাহলে এখানে এই কনফাইন্ড ভার্বের সাবজেক্ট হচ্ছে উইমেন, কিন্তু উইমেন কিন্তু এই কাজটা করছে না, বরং তাদের উপরেই কাজটা উপরে এসে পড়ছে। প্যাসিভ ভয়েস আমরা এইভাবে চিনতে পারবো, বুঝছো? যেমন আমি আমি মেরেছি, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। এখন আমাকে মারা হয়েছিল বা আমাকে মারা হয়েছে, প্যাসিভ। প্যাসিভ। এটা প্যাসিভ। এখন আমাকে মারা হয়েছে কারণ আমি সাবজেক্ট হওয়া সত্ত্বেও কিন্তু আমাকে মারার কাজটা আমি করতেছি না, বরং আমাকে মারা হয়েছে।
কে মারছে সেটা আমরা জানি না, সেক্ষেত্রে প্যাসিভ বুঝতে হবে, এক্ষেত্রে বাক্যের অর্থটা বুঝতে হবে। আর এক্ষেত্রে টু বি ভার্ব থাকলে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোতে ওয়ার আছে, ওয়ারের পরে মূল ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। Past participle. ওকে, প্রশ্ন আছে কারো? না স্যার। জি না স্যার। বুক ফেয়ার মানে একটা বইমেলা, উইল বি হবে, অ্যারেঞ্জ মানে আয়োজন করা, ইন আওয়ার স্কুল ক্যাম্পাস আমাদের স্কুলের ক্যাম্পাসে, এটার অর্থ কি হইতে পারে? পুরো বাক্যটার অর্থ কি? স্যার বইমেলা আমাদের স্কুলের ক্যাম্পাসে আয়োজন করা হবে। তাহলে আমাদের স্কুল ক্যাম্পাসে একটি বইমেলা আয়োজন করা হবে, বলো। আর কে বলবা? জি স্যার, বলো। আমাদের স্কুল ক্যাম্পাসে একটি বই মেলার আয়োজন করা হয়। আচ্ছা, এখন এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? Passive করা হবে স্যার। এটা প্যাসিভ, কারণ হচ্ছে এখানে বইমেলা হচ্ছে সাবজেক্ট, বইমেলা সাবজেক্ট, sir. কিন্তু অ্যারেঞ্জ মানে আয়োজন করা, এই কাজটাকে বইমেলা করতে পারবে? না। জি না। অ্যারেঞ্জ কাজটা বইমেলায় করতে পারবে না, সাবজেক্ট এই কাজটা কিন্তু করতেছে না, বরং অন্য কেউ করতেছে, এবং কে করতেছে সেটা উল্লেখ নাই বা উল্লেখ করার দরকার নাই, আমরা করবো বা অন্য কেউ করবে। আবার এখানে বায়ও নাই, বাই যদি থাকে তাহলে তো বুঝবোই, বাই আস হইতে পারে আমাদের, হ্যাঁ, বাই দি অথরিটি, বাই দি অথরিটি কর্তৃপক্ষ দ্বারা হবে, কিন্তু বাই যদি উল্লেখ না থাকে তারপরে আমাদেরকে বুঝতে হবে যে বাক্যটা প্যাসিভ। কিভাবে বুঝবো? এই বাক্যটা অনেকটা অর্থটা বুঝতে হবে। আচ্ছা, যাই হোক, এক্ষেত্রে বুঝলাম যেটা প্যাসিভ, প্যাসিভ হওয়াতে বি এর পর কি হবে, ভার্বের পিপি, শুধু বি যুক্ত করলে হলো। তাহলে 2 নম্বর রুলটা হলো প্যাসিভ ভয়েসে টু বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার, বি বিং বিন, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। প্যাসিভ ভয়েসে সাধারণত বাই থাকে, না থাকলে অর্থ দেখে বুঝে নিতে হবে। আচ্ছা, এটা গেল প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে রুল নাম্বার 3। এই রুল থেকেই আমরা আরেকটা আনবো, সেটা হচ্ছে রুল 3, বিং বা হ্যাভিং এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এখানে বিং বা হ্যাভিং এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এটা অ্যাক্টিভ প্যাসিভ কোনো কথা না, হ্যাঁ, থাকলেই হলো, হ্যাভিং বিং থাকলেই হলো। যেমন এক্সাম্পলস, নাম্বার 1, হ্যাভিং হ্যাভিং টেক লাঞ্চ মানে দুপুরের খাবার খেয়ে আই উইল গো টু স্লিপ, আমি ঘুমাতে যাব, ঘুমাতে যাব, এটা প্যাসিভ হয়ে গেল। হ্যাভিং টেক লাঞ্চ, হি হ্যাজ গন টু মার্কেট, হি হ্যাজ গন টু মার্কেট, সে বাজারে গিয়েছে। তাহলে হ্যাভিং থাকাতে এখানে কি করব আমরা, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব না? টেক এর পাস্ট পার্টিসিপল কি? টেকেন, গুড। তাহলে হ্যাভিং থাকলে হলো, হ্যাভিং থাকলে হ্যাভিং এর পরে যে ভার্বটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। বেং, রিজেক্ট,
being reject repeatedly he lost the hope of life বারবার প্রত্যাখ্যাত মানে প্রত্যাখ্যান পেয়ে সে জীবনের আশায় ছেড়ে দিল, আশায় হারিয়ে ফেললো। তাহলে এখানে কি হবে? এইটুকু বলবো রিজেক্টেড। বিং আছে যেহেতু, বিং এর পরে ভার্বের সাথে আমরা কি করব? রিজেক্টেড পাস্ট পার্টিসিপল করে দিব। ওকে, আচ্ছা এটা পারবা। বিং এবং হ্যাভিং দুটো সহজ না? এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। রুল 3 না 4? প্রদত্ত বাক্যে just now, already, yet, ever থাকলে বাক্যটি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ সাবজেক্ট এরপর হ্যাজ বসে প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আমরা একটা উদাহরণ দেখি। বাক্যে যদি জাস্ট না, অলরেডি, ইয়েট, এভার ইত্যাদি থাকে, ইত্যাদি থাকলে বাক্যটি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি আমরা জানি না? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, হ্যাঁ, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যেমন হি জাস্ট arrived, ওকে শুরু করি। হি জাস্ট অ্যারাইভড, জাস্ট যদি থাকে বাক্যে তাহলে বাক্যটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কি করতে হবে আমাদেরকে? সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসাতে হবে এবং মূল ভার্বের হ্যাভ এর সাথে হবে পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে হির সাথে কি আনবো? হ্যাভ না হ্যাজ? হ্যাজ। হ্যাজ। এই জাস্ট শব্দটা মূল ভার্বের আগেই থাকবে, অ্যারাইভের পিপি নাকি? রাইট। আই অলরেডি টেল ইউ, আমি তোমাকে ইতিমধ্যে বলে দিয়েছি বা আমি অলরেডি বিষয়টা তোমাকে বলেছি। কি হবে এটা? I have I have already told you that. বলো, আই I হ্যাভ have already told. অলরেডি told told you you the the matter. matter. তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে? সাবজেক্টের উপরে হ্যাভ হ্যাজ আনতে হচ্ছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হচ্ছে। বিষয়টা ক্লিয়ার? Yes, sir.
এই সেন্টেন্সটা করতে পারবা? ইউ এভার গন টু কক্সবাজার, মানে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ? প্রশ্নবোধক চিহ্ন। কত দেখি এটা। আচ্ছা, সেন্টেন্সটা স্যার যেহেতু, আমি বলি, বলো। স্যার ইউ হ্যাভ এভার গন টু কক্সবাজার। স্যার আমি করছি ভাই। এখানে তো গণ আমি দিয়ে ফেলছি না, এই বিষয়ে এখানে আমার এইভাবে লেখা উচিত, গো লেখা উচিত ছিল না, গণ লিখে ফেলছি। আচ্ছা, এক্ষেত্রে হ্যাভটা হবে সাবজেক্টের আগে। কেন? কারণ এটা স্যার আমি স্যার এটাই ভাবতেছিলাম। সেন্টেন্সটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাভ ইউ এভার, কেন স্যার? স্যার হ্যাভ আগে হবে কেন? আগে হবে কারণ ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসে। জি স্যার। এটা পরীক্ষায় আমাদের সমস্যা হবে না, কারণ আমাদের তো পরীক্ষায় ওই আগে বসানোর দরকার হবে না, আমাদের শুধু এটাকে ঠিক করলেই হবে। সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে হ্যাভ গন, উত্তরটা হবে কি, সবটা তো লিখবো না, আমরা লিখবো কি হ্যাভ গন, এভাবে লিখতে হবে উত্তরটা। আচ্ছা যাক, এভাবে হয়তো থাকবে না। তারপর নেগেটিভ, নেগেটিভ বাক্যে সাধারণত ইয়েট হয়। হি নট অ্যারাইভ ইয়েট, সে এখনো আসেনি, মানে সে এখনো এসে পৌঁছায়নি। অ্যারাইভ মানে এসে পৌঁছা। করো তো এটা। স্যার নট ঠিক থাকতো না। হ্যাঁ, নট ঠিক থাকবে। স্যার বলবো, বলো। হি হ্যাজ নট অ্যারাইভড ইয়েট। হি হ্যাজ নট অ্যারাইভড ইয়েট। ইয়েট সাধারণত নেগেটিভ বাক্যে ইউজ হয়, এই জন্য আমি নটটা দিয়ে দিলাম আর কি। এটা সমস্যা না, নটটা বাক্যে দেওয়াই থাকবে। দেওয়া থাকবে না শুধু ওই ভার্বের সঠিক ফর্মটা, আর হ্যাজটাও দেওয়া থাকবে না। সেক্ষেত্রে আমাদের লিখতে হবে কি হ্যাজ অ্যারাইভড, নটটার মধ্যে লিখে দিলে হবে হ্যাজ নট অ্যারাইভড। ওকে, এই পর্যন্ত কারোর প্রশ্ন আছে? রুল 5, রুল 5টা অনেক মজার, ইন্টারেস্টিং, যদি বুঝো তাহলে ভালো লাগবে। রুল 5, পজিটিভ ভার্ব গঠনে পজিটিভ ভার্ব গঠনে হ্যাভ, মেক, গেট, এরপর ইম্পার্সোনাল অবজেক্ট, ইম্পার্সোনাল অবজেক্ট, অবজেক্ট থাকলে এরপর প্রিন্সিপাল ভার্বের
পাস্ট পার্টিসিপল হয়। পজিটিভ ভার্ব গঠনে হ্যাভ বা হ্যাভ মেক বা গেট এর পর ইম্পার্সোনাল অবজেক্ট যেটা এস সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে থাকলে, পজিটিভ প্লেস সুই আচ্ছা এখানে এস অবজেক্ট হবে না, ইম্পার্সোনাল অবজেক্ট, ইম্পার্সোনাল অবজেক্ট থাকলে এরপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। স্ট্রাকচারটা দেখে নেই, স্ট্রাকচারটা মনে রাখতে হবে। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, সেটা টু হ্যাভ, টু মেক, টু গেট প্লাস ইম্পার্সোনাল অবজেক্ট। স্যার বলো। ইম্পার্সোনাল অবজেক্ট মানে কি? ব্যক্তিগত, ব্যক্তিবাচক না। ইম্পার্সোনাল মানে ব্যক্তিবাচক না, বস্তুবাচক বা ব্যক্তিবাচক না, যেরকম যেটা সবই ব্যক্তি না হইলে সব ইম্পার্সোনাল। পার্সোনাল মানে কি ব্যক্তিবাচক, যেমন কলম, বই, খাতা, চুল, মোবাইল, টেলিফোন, কম্পিউটার, ব্যক্তি না হইলে সব ইম্পার্সোনাল। তাহলে টু হ্যাভ বা টু গেট, টু মেক প্লাস ভার্ব ইম্পার্সোনাল অবজেক্ট। মূল ভার্ব এর পিপি, পিপি বলতে পাস্ট পার্টিসিপল প্লাস বাকি অংশ। উদাহরণগুলি ভালো করে মনোযোগ দিতে হবে, তাহলে বুঝবা। 1 নাম্বার, আমি বাংলা সহ দিই। আমি চুল কাটি বা আমরা চুল কাটি। আমরা চুল কাটি বাক্যটা ঠিক আছে? বাংলাতে ঠিক আছে তো স্যার, আমার চুল কাটি। আমরা চুল কাটি, আমি কি না ফির? না স্যার, জি না স্যার, এটা ঠিক আছে না। তাহলে আমরা কি করি? স্যার আমরা তো কথা বলছি। হুম, স্যার আমরা ঘুমাই, আমরা চুল কাটাই। আমরা খাই। আমরা চুল কাটি, এটা তো ভুল কথা। আমরা চুল কাটাই, ঠিক না? আরেকজনকে দিয়ে কাটাই না, নিজেরা তো কাটি না। নিজেরা কাটি, জি স্যার, মেয়েরা জি নিজেরা না কাটে। স্যার, একজনকে দিয়ে কাটাই। সেলুনে গিয়ে বা স্যার আমরা নিজেরটা আচ্ছা নিজেরা কাটি না। তাহলে নিজেরা যদি কাটি সেক্ষেত্রে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর অন্য কাউকে দিয়ে যদি কোনো কিছু কাজ করায় তখন এটাকে বলা হয় পজিটিভ ভার্ব। মনে থাকবে, মনে থাকবে। তাহলে আমরা চুল কাটিং ইংরেজি হচ্ছে উই কাট হেয়ার, উই কাট হেয়ার। আমরা চুল কাটি, কিন্তু এই কাজটা আমরা করি না। আমরা কি করি? উই হ্যাভ আওয়ার হেয়ার কাট, উই হ্যাভ আওয়ার হেয়ার কাট। আচ্ছা, এই উদাহরণটা না বুঝলে আমি আর একটা উদাহরণ দেই। আমি আমি ভাত রান্না করি। আমি ভাত রান্না করাই। ভাত রান্না করি মানে কি নিজেই করি? হ্যাঁ, ভাত রান্না করে নিজে করি না। আর যদি ভাত রান্না করাই তাহলে মানে কি আরেকজনকে দিয়ে করাই। তাহলে কোনটা কি ভার্ব? আমি ভাত রান্না করি, আই কুক রাইস। হয়ে গেল না? আই কুক রাইস, আমি ভাত রান্না করি। এখন যদি বলি যে আমি ভাত রান্না করাই, তখন ইংরেজি কি হবে?
I have cooked rice. আই হ্যাভ কুক রাইস মানে তো আমি ভাত রান্না করেছি। স্যার উই হ্যাভ আই হ্যাভ কুকড রাইস। আই হ্যাভ কুকড রাইস মানে আমি ভাত রান্না করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন যদি আমি বলি আমি ভাত রান্না করাই, তখন আমাদের কি করতে হবে? আমাদের স্ট্রাকচারটা ফলো করতে হবে। স্ট্রাকচারটা কি? প্রথমে আমরা সাবজেক্ট বসাবো আই, পরে টু হ্যাভ ভার্ব বসাবো, হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা ভার্ব বসালাম, হ্যাভ। এখানে আমি ইচ্ছা করলে গেটও বসাতে পারি, আই গেট।